বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। একাদশ বিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো এবং নিরাপদেই আছো। আমি নাসরিন আক্তার, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। দেখো, পূর্বের ন্যায় আজকে পড়াশোনায় চলে যাচ্ছি। দেখো, আমাদের আজকের টপিকস হচ্ছে বেস অফ ক্লাসিফিকেশন, মানে শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীবিদগণ শ্রেণীবিন্যাসের ভিত্তি যে করেছেন বা শ্রেণীবিন্যাস করেছেন, বিভিন্ন প্রাণী জগৎকে যে শ্রেণীবিন্যস্ত করেছেন তার যে কারণ বা কিসের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেছেন। দেখো, এর মধ্যে প্রায় 13-14টা কারণ আছে, বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্লাসিফিকেশন করেছেন, মানে শ্রেণীবিন্যস্ত করেছেন। এর মধ্যে আমরা আজকে 5টি কারণ করব। দেখো, প্রথমটি যদি আমি বলি আকারের ভিত্তিতে। আকারের ভিত্তিতে হবে, সংগঠন মাত্রার ভিত্তিতে হবে, জীবন পদ্ধতির ভিত্তিতে, কোষ সংখ্যার ভিত্তিতে, নটকোডের ভিত্তিতে, পৌষ্টিক নালীর ভিত্তিতে, অঞ্চলায়নের ভিত্তিতে, খণ্ডনায়নের ভিত্তিতে, দেহতলের ভিত্তিতে, বিভিন্ন ভিত্তিতে ক্লাসিফিকেশন করেছেন। তো আজকে আমরা 5টা জানবো। দেখো, যদি আমি বলি আকারের ভিত্তিতে, মানে বডি শেপের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করেছে। আকারের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ম্যাক্রো অ্যানিমেল এবং হচ্ছে মাইক্রো অ্যানিমেল। তো মাইক্রো অ্যানিমেল যদি আমরা বলি বা আণুবীক্ষণিক প্রাণী, মাইক্রো অ্যানিমেল কারা? যে সকল প্রাণীদেরকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তাদেরকে দেখতে হয়, তাদেরকে বলা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী বা মাইক্রো অ্যানিমেল। যেমন ধরো অ্যামিবা, ফ্যাসিওলা হিপাটিকা। আর আমরা যদি বলি, যেমন ধরো করোনা ভাইরাস, কোভিড-19, এই যে আমরা যে করোনা ভাইরাসের জন্য আমরা আজকে অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে পারছি না ক্লাসরুমে। এই যে করোনা ভাইরাস আমরা যদি বলি, এটা কি মাইক্রো হবে না ম্যাক্রো হবে? অবশ্যই মাইক্রো অ্যানিমেল, কারণ তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে কি বলতে পারি আমরা? যে সকল প্রাণীদেরকে খালি চোখে দেখা যায় না, আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখতে হয় বা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়, তাকে বলা হচ্ছে মাইক্রো অ্যানিমেল। তারপরে চলে আসো ম্যাক্রো অ্যানিমেল। ম্যাক্রো অ্যানিমেল কারা? ম্যাক্রো অ্যানিমেল বা বৃহৎ প্রাণী। যে সকল প্রাণীদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বলা হয় ম্যাক্রো অ্যানিমেল। যেমন আমরা নিজেরাই, হোমো সেপিয়েন্স মানুষ, কলম্বালিভিয়া কবুতর, পেরিপ্লানিটা আমেরিকানা তেলাপোকা। তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা এখানে জুলজিতে বা জীববিজ্ঞান 2য় পত্রে যতগুলা প্রাণীর নাম বলবো, একটা প্রাণীর নামও কিন্তু আমরা বাংলায় লিখতে পারবো না, তাদের বৈজ্ঞানিক নাম লিখতে হবে। আমি যদি এখানে বলি যে মাইক্রো অ্যানিমেল, উদাহরণ যদি আমি দেই, অ্যামিবা, অ্যামিবা প্রোটিয়াস, তো এটা হচ্ছে অ্যামিবার বৈজ্ঞানিক নাম। এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, যখনই আমরা বৈজ্ঞানিক নাম লিখবো অবশ্যই জেনাস এবং স্পেসিসের নাম লিখতে হবে, আর জেনাস এবং স্পেসিসের নিচে দাগ দিতে হবে। এটা আমি যখন তোমাদেরকে দ্বিপদ নামকরণ পড়াবো, ওই টপিকসটা পড়ানোর সময় আমি তোমাদেরকে ডিটেইলস বুঝিয়ে দিব। এখন শুধু এতটুকু জেনে রাখো যে যখনই আমরা কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখবো অবশ্যই জেনাস স্পেসিসের নিচে দাগ দিতে হবে। তারপর আসো ম্যাক্রো অ্যানিমেল। তাহলে যে সকল প্রাণীদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বলা হচ্ছে ম্যাক্রো অ্যানিমেল বা বৃহৎ প্রাণী। যেমন হোমো সেপিয়েন্স মানুষ, হোমো সেপিয়েন্স। তাহলে আমরা এরপরে চলে যাব সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে। সংগঠন মাত্রার ভিত্তিতে দেখো, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। যে সকল প্রাণীর দেহে কোষগুলো ঢিলেঢালাভাবে সজ্জিত থাকে এবং এই কোষগুলো কখনোই টিস্যু গঠন করে না, তাদেরকে বলা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী।
যেমন পরিফেরা পর্বের সকল প্রাণী হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। তাহলে তারপরে চলে আসে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। এই কোষগুলাই যখন পরবর্তীতে টিস্যু গঠন করবে তখন ওই সকল প্রাণীদেরকে বলা হচ্ছে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। তারপরে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী হচ্ছে নিডারিয়া পর্বের সকল প্রাণী হচ্ছে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণী কারা? যেমন অরেলিয়া, ওভিলিয়া। অরেলিয়া মানে কি? জেলিফিশ। জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরেলিয়া। তারপরে চলে আসো টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। টিস্যু অঙ্গ, দেখো কতগুলো টিস্যু যখন একত্রিত হয়ে কিছু অর্গান, একটি অর্গান তৈরি করে, অর্গান মানে কি? অঙ্গ। অঙ্গ তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। যেমন ধরো প্রোবোসিস, জননাঙ্গ ইত্যাদি অঙ্গ গঠন করে। তারপরে আসো এই অঙ্গগুলোই যখন একত্রিত হয়ে সমষ্টিগতভাবে কোনো শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে প্রাণী দেহে, তখন তাকে বলা হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। আর এই তন্ত্রগুলো যেমন ধরো পরিপাক, সংবহন, শ্বসন ইত্যাদি কাজে সহায়তা করে এবং নিয়োজিত থাকে। মলাস্কা, নিডারিয়া, মলাস্কা, অ্যানিলিডা, প্লাটিহেলমিনথিস, কর্ডাটা, এই সকল পর্বের প্রাণী হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। তারপরে চলে আসো জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে? জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুক্তজীবী প্রাণী এবং পরজীবী প্রাণী। মুক্তজীবী প্রাণী কারা? যারা স্বাধীনভাবে চলাচল করে, যারা মুক্তজীবী, যাদের চলাচলের জন্য পারস্পরিক সহায়তার প্রয়োজন হয় না, যেমন হোমো সেপিয়েন্স আমরা, কলম্বা লিবিয়া, কবুতর। আমি যদি তোমাদের উদাহরণগুলো লিখে দেই, কলম্বা লিবিয়া, কবুতর এবং হোমো সেপিয়েন্স, তারা মুক্তজীবী, স্বাধীনজীবী। তাদের চলাচলের জন্য, আমাদের চলাচলের জন্য কারো প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয় না। তাহলে কবুতর, মানুষ ইত্যাদি হচ্ছে মুক্তজীবী প্রাণী, তাদের সহায়তার প্রয়োজন হয় না। তারপরে আসে পরজীবী। পরজীবী কারা? যাদের খাদ্যের জন্য, আশ্রয়ের জন্য অন্যের উপর ডিপেন্ডেবল, নির্ভরশীল। কিন্তু এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে, যখনই পরজীবী সংজ্ঞা আসবে বা পরজীবী সম্পর্কে তুমি বলবা, অবশ্যই বলতে হবে ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী। যেমন ধরো ভেড়ার পেটে যখন বা ভেড়ার যকৃতে যখন যকৃৎ কৃমি থাকে, ফ্যাসিওলা হিপাটিকা, এটার প্রজাতি কি? ভিন্ন। আবার ধরো মানুষ, যেমন মানুষের পেটে যে বেবি থাকে, এটাকে কি আমরা পরজীবী বলতে পারবো? কখনোই না, কারণ এরা একই প্রজাতিভুক্ত। একই প্রজাতিভুক্ত প্রাণীরা কখনোই কিন্তু প্যারাসাইট হয় না, পরজীবী হয় না। ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী যারা অন্যের উপরে খাদ্য এবং আশ্রয়ের জন্য নির্ভরশীল, আশ্রয় গ্রহণ করে এবং খাদ্য গ্রহণ করে, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। তাহলে কি? ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী যারা এক অন্যের উপরে আশ্রয় এবং খাদ্যের জন্য নির্ভরশীল, আশ্রয় গ্রহণ করে এবং তারপর তাদের খাদ্য শোষণ করে, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। পরজীবী যেমন ধরো ফ্যাসিওলা হিপাটিকা। ফ্যাসিওলা হিপাটিকা, টেনিয়া সোলিউম, এটা হচ্ছে চ্যাপ্টার কৃমি, ফ্যাসিওলা হিপাটিকা, আর টেনিয়া সোলিউম হচ্ছে ফিতা কৃমি। তাহলে পরজীবী আমরা জানলাম, মুক্তজীবী প্রাণী কারা আমরা জানলাম এবং পরজীবী কারা আমরা জানলাম। তারপরে চলে আসো কোষ সংখ্যার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কোষ সংখ্যার ভিত্তিতে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এককোষী প্রাণী আর একটি হচ্ছে বহুকোষী প্রাণী। এককোষী প্রাণী কারা? যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত, অর্থাৎ তার সকল কার্যক্রম, দেহের সকল কার্যক্রম, শারীরবৃত্তীয় কাজ একটি মাত্র কোষ দ্বারা সম্পন্ন হয়ে থাকে, তাকে বলা হচ্ছে এককোষী প্রাণী। আর এককোষী প্রাণী বলতে কি বোঝায় বা এককোষী প্রাণী কারা, এটা আমরা মেবি ক্লাস 3-4 থেকে জেনে আসতেছি, অ্যামিবা, প্রোটিয়াস, তাই না? অ্যামিবা, প্রোটিয়াস। তারপরে চলে আসো বহুকোষী প্রাণী। বহুকোষী প্রাণী কারা?
পরিফেরা পর্ব থেকে শুরু করে কর্ডাটা পর্ব পর্যন্ত আমরা জানি আমাদের মেজর ফাইলাম হচ্ছে 9টি। মেজর ফাইলাম 9টির মধ্যে প্রত্যেকটা ফাইলামই হচ্ছে বহুকোষ বিশিষ্ট। কারণ যে সকল প্রাণীর দেহ বহুকোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে বহুকোষী প্রাণী। যেমন হাইড্রা ভালগারিস, হোমো সেপিয়েন্স, কলম্বা লিবিয়া, বিভিন্ন প্রাণী তোমরা প্রত্যেকটা ফাইলাম পরিফেরা থেকে শুরু করে কর্ডেট পর্ব পর্যন্ত 9টি ফাইলামের প্রাণী হচ্ছে বহুকোষী প্রাণী। এই যে আমরা হাইড্রা পড়ছি বা আমি বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি যে কে এককোষী, কে বহুকোষী, কারা মুক্তজীবী, কারা পরজীবী, কারা আণবিক, কারা বৃহত্তর প্রাণী, এই যে আমি বলছি। তো এই যে আমি প্রত্যেকটা প্রাণীর বৈজ্ঞানিক নাম বলছি বা প্রাণী বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের নেক্সট ক্লাসগুলোতে বা আমরা যে জুলজি বইটা পড়বো প্রত্যেকটা জায়গায় তোমাদের কাজে লাগবে। এই যে আমি আজকে বলছি হাইড্রা ভালগারিস, হাইড্রা সম্পর্কে কিন্তু তোমরা এর পরের চ্যাপ্টারে হাইড্রা পড়বা এবং একটা চ্যাপ্টারের একটা বিশেষ অংশ জুড়েই হাইড্রা পড়বা। তাই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা এবং যখনই যে টপিকস পড়ানো হয় সাথে সাথে বাসায় চর্চা করবা, লিখে পড়বা। কারণ আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি কি একবার লেখা 10 বার পড়া সমান। দেখো তাহলে বহুকোষী প্রাণী হাইড্রা ভালগারিস, হোমো সেপিয়েন্স, পেরিপ্লানেটা আমেরিকানা, তেলাপোকার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, প্রত্যেকটা আমি যে যা বলছি বা বই দেখে অবশ্যই তোমরা কিছু কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম মুখস্থ করে ফেলবা। কারণ আমরা বাংলা নাম কিন্তু এখানে লিখতে পারবো না, আমাদেরকে অবশ্যই বৈজ্ঞানিক নাম লিখতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসো নটোকর্ডের ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে। নটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে, নন কর্ডাটা আর হচ্ছে কর্ডাটা। এটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ আমি বারবার বলছি 9টা ফাইলাম সম্পর্কেই তোমরা পড়বা, 9টা ফাইলামের প্রাণী সম্পর্কে তোমরা জানবা, বিশদভাবে জানবা। আমাদের জুলজি বইয়ের বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায় যা তোমরা যদি না জানো, খুব ভালোভাবে সূক্ষ্মভাবে না জেনে যাও, পরবর্তী চ্যাপ্টারগুলো তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে পুরাটা বইয়ের বেস। তাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবে এবং বাসায় চর্চা করবে। আমি বারবার বলছি, না হলে নেক্সট ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে না। আমরা আস্তে আস্তে পড়ার ডিপে চলে যাচ্ছি, আর এখানে ফিরে আসবো না। তাই বারবার বোঝার চেষ্টা করো নটোকর্ড, নন কর্ডাটা কারা বা নন কর্ডার প্রাণী কারা। যে সকল প্রাণীর দেহে সারা জীবন বা জীবনের কোনো দশায় নটোকর্ড দেখা যায় না, নটোকর্ড থাকে না, জীবনের কোনো দশাতে বা ভ্রূণ অবস্থাতেও দেখা যায় না, তাদেরকে বলা হচ্ছে নন কর্ডেড প্রাণী। তাদেরকে কি বলা হচ্ছে? নন কর্ডেড প্রাণী। আর এই নন কর্ডেড প্রাণী কারা? যেমন পেরিপ্লানেটা আমেরিকানা, তেলাপোকা, পাইলা গ্লোবোসা, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। শামুক তো তোমরা সবাই চিনো, শামুকের বৈজ্ঞানিক নাম, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম পাইলা গ্লোবোসা। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইলা গ্লোবোসা, তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। তাহলে নন কর্ডেড কারা? যাদের জীবনের কোনো দশায় বা ভ্রূণ অবস্থায় কখনোই নটোকর্ড থাকে না, তাদেরকে বলা হচ্ছে নন কর্ডেড প্রাণী। আর কর্ডাটা কারা? যে সকল প্রাণীর দেহে সারা জীবন বা জীবনের কোনো দশায় বা ভ্রূণ অবস্থায় নটোকর্ড বিদ্যমান, তাদেরকে বলা হচ্ছে কর্ডেড প্রাণী। আর কর্ডাটা পর্বের সকল প্রাণীর দেহে অবশ্যই নটোকর্ড বিদ্যমান, ভ্রূণ অবস্থায় বা জীবনের কোনো দশায় নটোকর্ড বিদ্যমান, তাদেরকে বলা হচ্ছে কর্ডাটা প্রাণী। কর্ডেড পর্বের প্রাণী কারা? যেমন ধরো ল্যাবিও, ল্যাবিও রোহিতা। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা হচ্ছে তোমার
করডাটা প্রাণী, বা ধরো প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও। প্যান্থেরা টাইগ্রিস কে? বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, আর প্যান্থেরা লিও হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম। এরা হচ্ছে করডাটা, কারণ এদের দেহে নটোকর্ড বিদ্যমান। আর যাদের দেহে সারা জীবনে কোনো দশা বা ভ্রূণ অবস্থায় বা কখনোই নটোকর্ড থাকে না, তাদেরকে বলা হচ্ছে নন কর্ডেড প্রাণী। আর যাদের জীবনের যে কোনো দশা বা ভ্রূণ অবস্থায় নটোকর্ড দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে কর্ডেড প্রাণী। আর কর্ডেড প্রাণী হচ্ছে রুই মাছ, যেমন ধরো ল্যাবিওরহিতা, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, হোমোসেপিয়েন্স। সবাই হোমোসেপিয়েন্স আবার এক পর্যায়ে আমাদের যখন আমি কর্ডেড পড়াবো, কর্ডেড থাইল্যান্ডে পড়াবো, তখন ডিটেইলস জানবে। এখন জাস্ট তোমাদের বেসটা জানার দরকার। আমি আবার রিপিট করছি, দেখো, বেস অফ ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমরা জানবো শ্রেণীবিন্যাসের ভিত্তি, কি কি বিষয়ের উপর ভিত্তি করে প্রাণীবিদগণ শ্রেণীবিন্যাস করেছেন প্রাণী জগৎকে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছেন। আজকে আমরা বেস 5টা জানলাম। নেক্সট ক্লাসটা থাকবে খুবই ভেরি ইম্পর্টেন্ট, কারণ তখন আমি পড়াবো সিলোমের ভিত্তিতে, প্রতিসাম্যতার ভিত্তিতে। এখান থেকেও কোশ্চেন আসে, বাট সিলোম এবং প্রতিসাম্যতার ভিত্তিতে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে দেখো, আকারের ভিত্তিতে, বডি শেপের উপর ভিত্তি করে মাইক্রো অ্যানিমেল এবং ম্যাক্রো অ্যানিমেল। তাহলে মাইক্রো অ্যানিমেল কারা? আণুবীক্ষণিক প্রাণী। যে সকল প্রাণীদেরকে খালি চোখে দেখা যায় না, আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তাদেরকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে মাইক্রো অ্যানিমেল। তোমরা করোনা ভাইরাস দিয়ে মনে রাখবা মাইক্রো অ্যানিমেল। আর ম্যাক্রো অ্যানিমেল, যাদেরকে খালি চোখে দেখা যায়, তুমি নিজে দিয়েই প্রমাণ দেখবা যে আমি তো মানুষ, আমাকে তো খালি চোখে দেখা যাচ্ছে, বা অন্যান্য মানুষদেরকে আমরা খালি চোখে দেখছি, তাহলে তারা হচ্ছে ম্যাক্রো অ্যানিমেল। তারপরে চলে আসে সংগঠনের ভিত্তিতে। এই সংগঠনের ভিত্তিটা, বা আমি যে এত কিছু পড়াচ্ছি বা বৈজ্ঞানিক নামগুলো বলছি, তোমাদের কাছে মনে হচ্ছে যে একটু বিদঘুটে, তাই না? কিন্তু ক্লাস করতে করতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমাদের মুখ দিয়েই বৈজ্ঞানিক নাম বের হয়ে যাবে, তখন আর বাংলা নাম আসবে না। বা আজকে যদি ক্লাসটা চর্চা করো, বাসায় একটু পড়ালেখা করো, তাহলে দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। দেখো, তাহলে সংগঠনের ভিত্তিতে, এটা তোমরা যদি ক্লাস ফলো করো, বেশি পড়ার দরকার নেই, 10 মিনিট পড়লেই আনা। দেখো, সংগঠনের ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, যে সকল প্রাণীর দেহে কোষগুলো ঢিলেঢালাভাবে সজ্জিত থাকে এবং কোষগুলো কখনোই টিস্যু গঠন করে না, তাদেরকে বলা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। আর টিস্যু সংগঠন মাত্রার প্রাণী কাকে বলা হচ্ছে? এই কোষগুলোই যখন একসময় টিস্যু গঠন করে প্রাণী দেহে, তখন তাদেরকে বলা হচ্ছে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। আর টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, এই টিস্যুগুলো যখন একত্রিত হয়ে সমষ্টিগতভাবে প্রাণী দেহে অঙ্গ তৈরি করে, মানে অর্গান তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। তারপরে চলে আসে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। তাহলে যখন আমরা এই টিস্যু অঙ্গ যখন সমষ্টিগতভাবে প্রাণী দেহে শারীরবৃত্তীয় কিছু কাজ সম্পাদনে সাহায্য করে, যেমন পরিপাক, সংবহন, তারপর হচ্ছে শ্বসন, তখন তাকে বলা হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। তারপর জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মুক্তজীবী পরজীবী, আর হচ্ছে মুক্তজীবী প্রাণী আর হচ্ছে পরজীবী প্রাণী। তো মুক্তজীবী প্রাণী কারা? যারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, তাদেরকে বলা হচ্ছে মুক্তজীবী। আর পরজীবী হচ্ছে ভিন্ন প্রজাতিভুক্ত জীব, যখন একে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে খাদ্য এবং আশ্রয় গ্রহণের জন্য, তখন তাকে বলা হচ্ছে পরজীবী। একটা পরজীবীর নাম বলো। যেমন আমাদের মাথায় উকুন থাকে, এরা কি পরজীবী? অবশ্যই পরজীবী। তোমরা দৈনন্দিন জীবনের বা তোমাদের চোখের সামনে যা দেখছো সেই উদাহরণ দিয়ে মনে রাখবা, তাহলে একটা সংজ্ঞাও তোমরা ভুলবা না। আর মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা যদি ক্লাস ফলো করো অবশ্যই বুঝতে পারবা, এভাবে ব্রেনে চলে আসবে, মুখস্থ করবা না কখনোই। তারপরে চলে আসো কোষ সংখ্যার ভিত্তিতে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী। যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত এবং তার সকল শারীরবৃত্তীয় কাজ একটি মাত্র কোষ দ্বারাই সম্পূর্ণ হয়ে থাকে, তাদেরকে বলা হচ্ছে এককোষী প্রাণী। আর বহুকোষী প্রাণী কারা? যে সকল প্রাণীর দেহ বহু সংখ্যক কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলা হচ্ছে বহুকোষী প্রাণী। আর হচ্ছে নটকর্ডের ভিত্তিতে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে,
নন কর্ডেট এবং কর্ডেট। যে সকল প্রাণী ভ্রূণ অবস্থা বা জীবনের কোনো দশায় নটকট থাকে না তাকে বলা হচ্ছে নন কর্ডেট, আর যে সকল প্রাণীর দেহে ভ্রূণ অবস্থায় বা জীবনের কোনো না কোনো দশায় নটকট দেখা যায়, বিদ্যমান থাকে, তাকে বলা হচ্ছে কর্ডেট। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।